আমরা গত পর্বে কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা বুদ্ধদেব মুখোপাধ্যায়ের সঙ্গে। আমরা বলেছিলাম যে আমরা আবার ফিরে আসব, আরও অনেক অভিজ্ঞতা তার আমরা শেয়ার করব। আবার আজকে এই দ্বিতীয় পর্বে আমরা আবার কথা বলবো বুদ্ধদেব মুখোপাধ্যায়ের সঙ্গে। এমন কোনো ঘটনা যে ঘটনাটা এখনো পর্যন্ত মনে আছে? আমরা কয়েকজন মিলে জমুই বলে একটা ডিস্ট্রিক্ট আছে বিহারে, এখনও বিহারেই আছে ওটা, জমুই একটু পাহাড়ি অঞ্চল। পাহাড়ি অঞ্চল মানে ওই বড় বড় পাহাড় কিছু না, মানে পাহাড়ি অঞ্চল, পাথুরে, ওই ঝাঝার পড়ে হয়। তো জমুইয়ের একটা জায়গা, জায়গাটার নামটা ভুলে যাচ্ছি, গাঁটা। তো ওইখানে বেশ একটা ডাকাত দল থাকতো। সেই ডাকাত দল ওখানে কি করে, ডাকাত কিছু ছেলে ডাকাতি করতো। চেহুটিয়া বলে গ্রাম, তাতে গোটা 8 ডাকাত ছিল সেখানে। তারা কলকাতায় মূলত ডাকাতি করতো। কাদের না, যারা ওই ওগুলোকে কি বলে, ওই হাওয়ালা, যারা মানে ইল্লিগাল মানি ইয়ে করতো, ট্রান্সফার করতো। সে হাওয়ালা, তখন হাওয়ালার ব্যবসা বোধহয় এখনও আছে, নিশ্চয়ই আছে, কিন্তু তখন হিয়া স্ট্রিট এবং বড়বাজার অঞ্চলে হাওয়ালার অনেক ব্যবসা ছিল। তো সেই হাওয়ালা ব্যবসার জায়গাগুলোই মূলত ওরা টার্গেট করতো। এবং টার্গেট করার পর তাদের কাছ থেকে খুব লম্বা লম্বা টাকা, ওরা যখন ট্রানজ্যাকশন, যখন ইন ট্রানজিট থাকতো টাকাটা, তখন তাদের কাছ থেকে, কিংবা কখনো অফিসে ঢুকে ডাকাতি করতো, তারপর আবার ওখানে চলে যেত। এখন তুমি যদি জিজ্ঞাসা করো যে সেই জমুই থানার খয়রাশোল জমুই জেলার খয়রাশোল বলে না, খয়েরি একটা থানা, সেইখানে চেহুটিয়া গ্রামের ছেলেরা কেন ডাকাতি করতো বড়বাজারে, তো আরও তো অনেক জায়গায় অনেক ডাকাতি আছে। তো এদের একটা বিহারের থেকে, ওই জায়গাটার থেকে এই বড়বাজারের একটা লিগ ছিল। মানে কেউ কেউ ওখানে চাকরি করতো, কেউ ওইখানে, বিহারের ছেলেরা বড়বাজারে একটু আধিক্যই ছিল, এখনও আছে, তারা ওখানে চাকরি করতো। কেউ ওই হাওয়ালা অফিসের হয়তো কেউ পিয়ন, কিংবা নিচে কর্মচারী, কিংবা একটা অনেক বড় বিল্ডিং, যেমন এইটাও একটা বিল্ডিং, সেখানে অনেক রকম তার কর্মচারী, কিন্তু সে জানে যে ওইখান থেকে হাওয়ালার টাকা এই সময় আসে, এই সময় জমা হয়, এই সময় বেশি পাওয়া যায়, তো এরকম করে ডাকাতি। তো পুলিশেরা যেমন সোর্স, ডাকাতিরও তো সোর্স দিয়ে ডাকাতি করে, কোথায় পাওয়া যাবে, দুমে করে তোমার ঘরে আমার ঘরে আসলে তো কিছু পাবে না। তো এই জন্য ওই চেহুটিয়া গ্রামের ছেলেগুলো তাদের বড়বাজারে থাকার, তাদের গাঁয়ের কিছু লোক থাকার সূত্রে তাদের সাথে যোগাযোগের ভিত্তিতে এই অপারেশনগুলো চালাতো। তো আমরা ওখানে ফ্রিকোয়েন্টলি রেড করেছি, ওইখান থেকে ডাকাত ধরেও এনেছি। হ্যাঁ, তারও সব রোমহর্ষক সব ঘটনা আছে। তো আরে এরকম একটা ঘটনা, ডাকাতির পর যখন আমরা ওখানে যাই, ওইখানে যাওয়ার পরে ওইখানে ওই চেহুটিয়া গ্রাম তো নদী পেরিয়ে ওইখান থেকে হেঁটে অনেক দূর, প্রায় 8 কিলোমিটার আসা যাওয়া হাঁটা, মানে 16 কিলোমিটার হেঁটে যেতে হবে, আসতে হবে, মাঝে নদী পেরোতে হবে, দুর্গম অঞ্চল সেই গ্রাম। তো সেইখানে একবার আমরা যাবার সময় একটা জমুইয়ের একটা গেস্ট হাউসে ছিলাম। তো ওইখানে থেকে বললেন যে সাহেব কী করবো দুপুরবেলাতে, চলো একটু ঘুরে টুরে আসি, যারা সব আমরা 3-4 জন ছিলাম। তো আমরা ঘুরতে গেলাম, ওইখানে একটা ভৈরব থান মতো আছে, সেখানে মানুষ হত্যা দেয় ইত্যাদি সব করে। বিহারের দিকে কুসংস্কারাচ্ছন্ন অঞ্চল, তো যে কোনো জায়গারই যে পুরনো গ্রাম অঞ্চল, শিক্ষার অভাব আছে, সেখানে তো কুসংস্কার থাকে। ওরা মনে করে যে এরকম হত্যা মানত দিলে বাচ্চা টাচ্চা হবে, তো এইসব বিভিন্নভাবেই কোনো অসুখ হয়েছে সারানোর জন্য। তা আমরা সেখানে, একটা সুন্দর জঙ্গল আছে, একটা পাহাড় আছে, তো ওইখানে আমরা পাহাড়ে আর জঙ্গলে একটু ঘুরে টুরে নেবো বিকেলবেলা, দুপুরবেলা, তো রাত্রেবেলা হলো তো রেড করতে যাবো, সেরকম ঠিক আছে। তো এখন আমাদের সাথে যে একটা কনস্টেবল ছিল, সে এই ডাকাতদের মধ্যে দুটো ছেলেকে চিনতো, কারণ আমাদের চেনা লোক নিয়ে হলে যাকে তাকে তো ধরা যায় না, তো চিনতো। তা আমরা যখন ওই মন্দিরের পাশ দিয়ে ওইটা যাব, তখন ও হঠাৎ দেখে যে দুটো, যাদেরকে রাত্রিরে ধরতে যাব, তারা ওইখানে বসে গাঁজা ফাঁজা খাচ্ছে বা কিছু একটা নেশা করছে। তো ও একটু ভুল করেই জোরে বলে দিচ্ছে যে উত্তেজনায়, যে ওই দুজন রয়েছে। ওরা জানতে পেরে যায় যে এরই তারা পুলিশ। হ্যাঁ, তখন ওরা ছুটতে শুরু করে। তো ছুটতে শুরু করার পরে আমাদের কাছে রিভলভার টিভলভার ছিল, তো
তো আমরা গুলি চালিয়ে দিতাম ধুমধাম করে 2-3টে। তো ওদের তো লাগলো না। আর আরেকজন ওদের ছিল, একটা মোটরসাইকেল ছিল তাদের কাছে, সে মোটরসাইকেলটা নিয়ে সেও যাচ্ছিল। তো মনে হলো যে মোটরসাইকেল একটা গুলি টুলি লেগেছে হয়তো, তো তাদের মোটরসাইকেলটা ছেড়ে দিয়ে ওরাও দৌড়াতে দৌড়াতে সব কোথায় চলে গেল। তো আমরা সেই মোটরসাইকেলটাই ধরে এনে ওই থানায় জমা করলাম। তো ওইটা নিয়ে তারপরে ওখানে গুলি চললো, কী হলো না হলো সেই সব নিয়ে অনেক এনকোয়ারি এসব, যা গুলি চালালে যা হয় পুলিশের সেগুলো সব হলো, ফেস হলো, জাস্টিফাইড হলো। এই এই একটা মানে যেটা যেটা কাজ করতে গিয়ে যা করতে হতো সেটা না হয়ে এই যে একটা কাজ করতে গিয়ে একটা অন্য সময়ে অবসর সময়ের ঘটনায় নিজেদেরকে জড়িয়ে ফেলা, এই ঘটনাটা যদি হাটকে কিছু একটা হয় তাহলে এই ঘটনাটা খুব স্মরণীয় ঘটনা তো বটেই। খুব সংক্ষেপে একটা বিষয় ছুঁয়ে যাবো, কারণ আরেকটা প্রসঙ্গে আমি যাব। আপনার যে আরেকটা জীবন আছে সেই বিষয়, বামপন্থী ওসি ভবানীপুর থানার। বামপন্থী ওসি বলাটা ঠিক হবে না। দেখো, বামপন্থী রাজনীতির মধ্যে দেখো, আমি বলি প্রত্যেক মানুষ তার একটা বামপন্থী, প্রত্যেক মানুষ তার একটা রাজনৈতিক আইডেন্টিটি থাকতেই পারে, খুব স্বাভাবিক। কারণ সমাজের রাজনীতি একটা ইন্টিগ্রাল পার্ট। রাজনীতি একটা সচেতনতা, আর রাজনীতি একটা বিশেষ মতাদর্শ, একটা অনুগমন। যে যারা অনুগামী তারা মনে করে যে এই মতাদর্শ দিয়ে যদি এইটাকে প্রয়োগ করা যায় তাহলে সামগ্রিকভাবে একটা রাজ্যের কিংবা একটা দেশের ভালো হতে পারে। তাই এই মঙ্গল কামনা বা ভালো করার রাজনৈতিকভাবে সরকারকে তাদের মতাদর্শী একটা সরকার চাওয়া, এটা একটা সমস্ত মানুষেরই কি বলবো, যারা সচেতন মানুষ তাদের একটা চাওয়া। তো রাজনীতি প্রত্যেক মানুষ করে, কেউ কংগ্রেসী রাজনীতি, বামপন্থী রাজনীতি, সমাজবাদী রাজনীতি, তো বিভিন্ন রকম রাজনীতি। মোটামুটি রাজনীতির মূল সুর একই, কিন্তু তার পথ এবং মত আলাদা। তো সেই অনুযায়ী বামপন্থীরা দেখুন, আমরা যখন বড় হচ্ছি 1977, আমাদের 1963 বর্ণ আমরা, তো যখন 14 বছর বয়স তখন থেকে আমরা একটা সরকার দেখছি, সেটা হচ্ছে বামপন্থী সরকার। এবং এই বামপন্থী সরকারের আমলেই আমাদের লেখাপড়া, বামপন্থী সরকারের আমলেই আমাদের কলেজ, আমাদের ইউনিভার্সিটি, আমাদের চাকরি পাওয়া, এবং তারপরে সেই চাকরি পাওয়ার পর একটা অনেক দিনের সময় 2011 সাল পর্যন্ত। তো এই সময়ের মধ্যে যারা মূলত তখন কলেজে, এবং বামপন্থা তখন খুব স্ফুরিত পশ্চিমবাংলায়, ইন্টেলেকচুয়াল যে আমাদের নবজাগরণ যে পশ্চিমবাংলায় আমাদের বাংলায় হয়েছিল, তারপরের একটা দীর্ঘদিনের খরার পরে আবার বামপন্থী সংস্কৃতির উত্থান, এবং সেই বামপন্থী সরকারের প্রশ্রয়ে যদি নেগেটিভ কথা হয় তাহলে বলতে হবে আশ্রয়ে আবার একটা সাংস্কৃতিক উত্থান তো পশ্চিমবাংলায় হয়েছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার পরবর্তী সময়ে নিয়ে আরো অনেক মানুষের নানা আলোচনা সমালোচনা আছে সে বিতর্কে। ভবানীপুর থানার যখন দায়িত্বে, সেই সময় বর্তমান মুখ্যমন্ত্রী কি বলেছিলেন, একটু কথাটা শুনতে যাচ্ছি। তো এই ভবানীপুর থানায় দায়িত্বে যখন আসলাম তখন আমাকে একটা বামপন্থী তকমা দিয়ে দেওয়া হয়েছিল, সোজা কথা। মানে আমি বামপন্থীদের হয়তো কথা বলতাম, যদিও আবার বলি, আগেও বলেছি, যদিও বামপন্থী অবশ্যই অনুগামী আমি, বামপন্থী আজও, সেটা তোমাদের এক্সিকিউটিভ বামপন্থী পশ্চিমবাংলায় তার সাথে কতটা সম্পৃক্তভাবে আমি তাদের সমর্থন করি না করি সেটা আলাদা প্রশ্ন, কিন্তু আমি বামপন্থী মানুষ এখনো পর্যন্ত, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো এইবারে সেটা তকমা যেমন হয়, পুলিশে সবাই বামপন্থী লোক, বামপন্থী কিন্তু সবাই ছিল তখন, এখন কিন্তু সবাই তৃণমূলপন্থী। আপনি মুখ্যমন্ত্রীর কাছে যখন গেলেন উনি কি? হ্যাঁ, তো এটা হয় পুলিশে, মানে যখন যে সরকার থেকে সবাই তো পন্থী হয়ে যায়, কোনো প্রয়োজন হয় না, কিন্তু পন্থী হয়ে যায়। পন্থী হয়ে মনে করে যে তাহলে আমরা যদি একটু কোনো অসুবিধা না হয়, হতে পারে ঠাকুরের পুজো করলে যেমন হয়। তো ভবানীপুরে আমি ওসি হলাম 2012 সালে, আর জানুয়ারি মাসে তখন তৃণমূল সরকার, মানে আমাদের ম্যাডামের সরকার তখন খুব মানে সেই এসছে কত, জুন জুলাই, 1 বছরও হয়, 5-6-7 সরকার, নতুন সরকার।
তো সে নিয়েও একটু বিতর্ক হয়েছিল ভবানীপুরে, যে একজন বামপন্থী লোক ভবানীপুরে রসি হয়ে গেল, যেখানে কিনা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানকার প্রার্থী, মানে যেখানকার এমএলএ। তো দেখো ভাই, একটা ওসিকে তার নিজস্ব এমএলএ এবং যে এমপি থাকে এবং সেই এলাকায় যারা মন্ত্রী থাকে এবং আমি আর একটু এগিয়ে যারা বিরোধী লোকজনও থাকে, তাদের সাথে একটা সৌজন্য সাক্ষাৎ করা এটা দায়িত্বের মধ্যে পড়ে। কারণ তুমি তো একটা সরকারি কর্মচারী মানে তুমি মুখ্যমন্ত্রীর সাথে মানে অপ্রত্যক্ষভাবে প্রত্যক্ষভাবে জড়িত। এমপি এমএলএ মন্ত্রী যারা আছে তারা জনপ্রতিনিধি, তোমার এলাকার মানুষ। আপনি গেলেন? আমি গেলাম, তো গিয়ে দেখা করলাম উনি আসলেন, একটা অনুষ্ঠানকে কেন্দ্র করেই গেছিলাম যে আমন্ত্রণ জানাতে। তো তখন নামার পরেই নমস্কার করার পরে সিভিলে ছিলাম, তো তাকালো, তো আমি নিজেই বললাম যে আমি বুদ্ধদেব মুখোপাধ্যায়, আপনার থানায়, আপনার এলাকার থানায়, আমি এটা বললাম যে আপনার তো সারা পশ্চিমবঙ্গে আপনার এলাকা, কিন্তু আপনার এমএলএ তো আপনি আমাদের, আপনার থানায় আমি জয়েন করেছি বুদ্ধদেব মুখোপাধ্যায়। তো তখন উনি বললেন, ও সেই বামপন্থীও ছি না, হাসলো। তো আমি বললাম, যা বলেন, যে না কাজ করো, যাও ভালো করে কাজ করো, খুব ভালো থানা। বুদ্ধবাবু, একটা অন্য বিষয় আসবো এবারে। বুদ্ধবাবু বলবো না গৌতম ভরদ্বাজ বলবো, সেটা গৌতম ভরদ্বাজই বলি। যে আপনার এই যে আর একটা আইডেন্টিটি, যেখানে আপনি লিখছেন, আপনি গান করছেন, তো এই যে একদিকে পুলিশের সারাদিনের কাজ, তারপরে এই কাজগুলো করার সময় পেলেন কি করে? খুব সংক্ষেপে শুনুন। না, সময় দেখো, প্রত্যেকটা মানুষ কাজ করার মধ্যে দিয়ে সময় পায় না যদি বলে, তাহলে বলতে হয় মিথ্যে কথা বলছে। এমন কি কাজ থাকে যে তুমি কাজ করতে করতে ওই কাজের মধ্যে দিয়েই তুমি পাখির ডাকে ঘুমিয়ে পড়লে আবার পাখির ডাকে জাগলে, এরকম তো হয় না। তোমার কাজের মধ্যে থেকে অনেক সময় আছে। একটা প্রত্যেক দিনই তো তুমি আর সাহিত্য চর্চা করছো না, প্রত্যেক দিনই তুমি কবিতা লিখছো না প্রত্যেক রাত্রিরে। তো এরকম ঘটনা কলকাতা শহর সত্যি কথা বলতে কি সবসময়ই, মানে নট দ্যাট ইন এই গভর্নমেন্টের সময়, নট দ্যাট কি আগের গভর্নমেন্টের সময়, পরিস্থিতি বদলে গেছে। ক্রাইম তার চেহারা এবং তার ক্রাইমের অনেক বিবর্তন হয়েছে। একটা সময় যে ক্রাইম ছিল আজকে সেই ক্রাইম নেই, একটা সময় যে ক্রাইম ছিল না এখন সে সময় সেই ক্রাইম এসছে। কিন্তু তার মানে এই নয় যে সেই ক্রাইমের সাথে মানে যুদ্ধ করতে গিয়ে তোমার একদম সব শেষ হয়ে গেল। এটা তারপরেও অনেক টাইম থাকে। সবাই সব কিছু করছে, সংসার করছে, সিনেমা দেখছে, নাটক দেখছে। একটা কবিতা শুনুন। কবিতা শুনতে গেলে তোমাকে মুখস্থ করে তো কবিতা বলা খুব মুশকিল আছে। তাও দু তিন লাইন। দেখো, কবিতার কথা যদি বলাবে, ওই কথাটা বলি যে মানুষের দুটো সত্তা সব মানুষের থাকে, তাই না? দুটো সত্তা থাকে। যদি তুমি ফিল করো যে এরকম একটা সত্তার কথা, একটা এমনি সত্তা কাজ করছে, খাচ্ছে, প্রত্যেক দিনের কাজ করছে, রুটিন কাজ, মানুষের সাথে যোগাযোগ করছে, মানুষের ভালো বলছে কি মন্দ বলছে, ভালো সে ইন্টারাক্ট করতে পারছে কি না পারছে, সেটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে তোমার এই মনটা, তাই না? এটা এই গভীর গোপনে এই মনটা যে কিভাবে আলোড়িত হচ্ছে, কিভাবে প্রতিনিয়ত চিন্তা করছে, যে চিন্তাগুলোর সঙ্গে তোমার দৈনন্দিন যে কাজকর্মের যে প্রয়োজনীয় তোমার চিন্তা, তার সাথে তার মিল নেই। একটা ব্যাখাড়াপনা চিন্তা, যেটার সাথে এটার মিল নেই। একটা এমন কথা ভাবছে যে কথাগুলোর সাথে তুমি সাধারণ জীবনের করতে পারবে না। এটা যাদের মধ্যে আসে, সবার মধ্যেই আসে, অনেকের মধ্যে এই চিন্তাটা মনে করে যে এটা একটা প্রকাশের দরকার, এটা একটা প্রকাশ দিলে একটা ভালো হয়। এটাকে যদি আমি বাইরে একটু লিখে রাখি, একটু কিছু রাখি, তাহলে ভালো হয়। কারণ ওইটা তো জানো যে আমি অ্যাকচুয়ালি কি ভাবছি জানি না যতক্ষণ না পর্যন্ত আমি সেটা লিখছি, তাই না? আই ডোন্ট নো হোয়াট আই এম থিঙ্কিং আনটিল ইট ইজ নট রিটেন। তো আমার সেটা মনে হয়েছিল এবং লিখতে লিখতে আমার মনে হলো যে আমি লিখতে পারছি। দু চারজন বললো যে আপনি তো ভালোই লেখেন। তারপরে কিছু প্রতিনিধিত্ব স্থানীয় পত্রিকা কলকাতা শহরের, সেখানে লেখা প্রকাশিত হলো। আমি নাম বলবো না,
সেই সব জায়গায় প্রকাশিত হলো, তারপরে একটা পাঠক তৈরি হলো। তো বুদ্ধদেব মুখার্জির দ্বিতীয় সত্তা যদি একটা হয়, গৌতম ভরদ্বাজ তৈরি হলো, তার নির্মাণ হলো, এবং গৌতম ভরদ্বাজও একটা কিছু মানুষের কবিতা তো অনেক সংখ্যক মানুষ পড়ে না, কিন্তু অনেকে যারা পড়ে তাদের কাছে গৌতম ভরদ্বাজও একটা আলাদা নাম হলো, যে বুদ্ধদেব মুখার্জি হিসেবে অনেকে গৌতম ভরদ্বাজকে চেনেও না, অনেকে মনে জানেও না হয়তো যে এ হচ্ছে বুদ্ধদেব মুখোপাধ্যায় পুলিশে চাকরি করে। তবে আস্তে আস্তে এখন সমাজ মাধ্যমে বলো এই সেই যোগাযোগে করতে করতে মানুষের মধ্যে একটা ধারণা গৌতম হয়ে ভট্টাচার্যের গেছে। দু এক লাইন কবিতা একটা যদি বলো তাহলে একটা কবিতা বলি, এটা অনেকে শুনেছে কিন্তু তারপরেও বলি, যে এই ধরা যাক এই পৃথিবী সম্বন্ধে কখনো একটা রাত্রিরে মনে হলো যে এই যে আমরা যে এত দূর পর্যন্ত আসলাম, কিভাবে আসলাম, কীরকম করে, কীরকম প্রথমটা ছিল, তারপরে আমরা কীরকম করে এসেছি, এরকম একটা ভাবনার থেকে একটা কবিতা আমার মনে এসেছিল, গ্রন্থিত হয়েছে। স্বপ্নে যে নীল জল আসে বলে আমার একটা আনন্দ থেকে 2 বছর 3 বছর আগে যে বইটা প্রকাশিত হয়েছিল, সেটাই ওটা গ্রন্থিত হয়েছে। কবিতাটা এরকম যে প্রাণধারা পূর্ণ গর্ভসজ্জা দ্রোণী প্রতিভাস। মানে ধরো আমাদের পৃথিবীটা যেটা ভূমণ্ডল দেখছো না, 3 ভাগ জল 1 ভাগ স্থল, সেটা একটা প্রাণধারাপূর্ণ গর্ভসজ্জা দ্রোণী প্রতিভা। সেটা একটা যেন এই যে যেন একটা গর্ভসজ্জা দ্রোণী, দ্রোণী মানে যেন তো একটা স্থান যেটার মধ্যে প্রাণের ধারা রয়েছে, যেন প্রাণের ধারা আছে। কাল ভার ভূখণ্ড ভ্রূণাক্ষটি 10 দিক উদ্ভিন্ন সময়, মঙ্গলাকাঙ্ক্ষী যার কাঁধে নিশ্চিন্তে স্বর্গ ঘুমায়, কালের নৌকা চড়ে এসেছিল। এরকম একটা ফাঁকা ভূমণ্ডল যেখানে আস্তে আস্তে সময়, কালভার ভূখণ্ড মানে প্রেগন্যান্ট উইথ দ্য সম্ভাবনা অফ লাইফ, সেরকম একটা ভূখণ্ডে কোন সময়ে কোনো মঙ্গলাকাঙ্ক্ষী, আমি বামপন্থী এবং ঘোষিত নাস্তিক আমি, তো তাতে করে যদি আমি ঈশ্বরের একটা মানে যে ধরনের ঈশ্বর তোমরা সৎ ঈশ্বর যারা তোমরা উপাসনা করো, আমি অসৎ ঈশ্বরকে উপাসনা করি না দর্শনের ছাত্র হিসেবে, অসৎ ঈশ্বর আমার খুব প্রিয় বিষয়। তো সেরকম একটা ঈশ্বর যার জন্য আমি না বলে বলছি মঙ্গলাকাঙ্ক্ষী, যার কাঁধে নিশ্চিন্তে স্বর্গ ঘুমায়। স্বর্গের মতন যে সমস্ত মানুষের একটা মানে পরিচিত একটা কনসেপ্ট, সেই মঙ্গলাকাঙ্ক্ষীর কাঁধে নিশ্চিন্তে ঘুমোয়, মানে তার সে স্বর্গের চাইতেও স্বর্গাদপি গরীয়সী মঙ্গলাকাঙ্ক্ষী কালের নৌকা চড়ে এসেছিল। গ্যাজানো বাতাসে আমলিক সন্ধিৎসু মাতাল যেমন, হ্যাচড় প্যাচড় খুঁড়ে এনেছিল অন্তর্গত জীবন সন্ধান। প্রাণের নিবৃঢ় সত্য আদিমতম আদিমতম পাথর খোদা কোহল পাত্র ভরে পঞ্চভূতে উৎসর্গ হল, ক্ষিতি অপ্তেজ মরুদ্বম। সেই প্রাণধারাপূর্ণ গর্ভসজ্জা ধ্বনি থেকে সেই মঙ্গলাকাঙ্ক্ষী আসলো, সে মাতালের মতন খুঁজল যে এই প্রাণ কোথায়, প্রাণ কোথায়। তারপরে আদিমতম পাথর খোদা কোহল পাত্র, মানে একটা ধরো এরকম একটা কল্পনা যে তুমি একটা বহু পুরনো প্রাচীন পাথর কেটে পাহাড় থেকে এরকম একটা পাত্র তৈরি করলে, সেখানে যেমন মদের দিয়ে আমরা মদ বললাম, উপাসনা হলো পঞ্চভূত, ক্ষিতি অপ্তেজ মরুদ্বম তৈরি হলো। তখন কি হলো? আনন্ত আবিষ্ট প্রপঞ্চ ত্রিগুণ ত্রিতাপ জ্বালা মুক্ত পাশ, চিত্তক্ষোভ শরীরী আন্নেক্ষিকী। তখন এতদিন পর্যন্ত যখন ফাঁকা ছিল, তখন যে ত্রিতাপ মানে তোমার ত্রিগুণ, সত্য রজতম বলে যে গুণ, ত্রিতাপ আধিদৈবিক, আধ্যাত্মিক, আধিভৌতিক, যে আমাদের ফর্মগুলো এবং যে ধরনের
আমাদের মানুষের উপরে যে চ্যালেঞ্জেস, সেই সবগুলো যেগুলো সুপ্ত ছিল সেখানে, সেগুলো মুক্ত পাশ হলো, মানে তাদের বন্দিত্ব ঘুচে গেল, পৃথিবীতে আসলো। এইবারে তোমার চিত্তক্ষোভ শুরু হলো, আন্নিক্ষিকী হলো, তারা সব কিছু খুঁজতে চাইলো, হোয়াট ইজ আধ্যাত্মিক, হোয়াট ইজ আদিদৈবিক, হোয়াট ইজ বা আদিভৌতিক ব্যাপার, সত্য রজতম ব্যাপারগুলো কি, তাদের গুণ কি, তারা কিভাবে নিজেদেরকে প্রকাশ করে, এই সবগুলো তখন মুক্ত পাশ হলো। আন্নিক্ষিকী হলো মানে অনুসন্ধিৎসু হলো, সব মানুষ প্রাণগুলো অনুসন্ধিৎসু হলো। এটা কে বলে গেল? কবিতায় বলছে যে মিতাসন সন্ন্যাসিনী পব্রজ্জায় এসে বলে ফিরে গেছে, মানে একজন সন্ন্যাসিনী সে এই গল্পটা করে দিয়ে চলে গেছে। এই রকম অবস্থার থেকে যে প্রতিযোগিতা ময়দানটি, যে পৃথিবী প্রতিযোগিতা ময়দানটি অসপত্ন ছেলেবেলা যেমন কুসুমাস্তীর্ণ ছিল না, আছাটা আগাছা ঘাস লতা পাতা কাঁকুরে খুব এবড়ো খেবড়ো অসুয়ক, প্রতিযোগী দর্শক যারা ছিল ঝড়ের অক্ষরে শুধু জয় বুঝেছিল। যশস্কা মাত্তা ঘুম ছোট, অন্তর্নিহিত অসুখের ভার ভূমিসজ্জায় তঞ্ছট, অসুখ শত প্রমাণ ফিসফিসিয়ে প্রশ্ন করেছিল, পুষ্টি তাহলে কোথায় খুব আছে? যখন মানুষের মধ্যে জ্ঞান আদিদৈবিক এই আধ্যাত্মিক ইত্যাদি সমস্ত জ্ঞানের পরে যখন আমরা খুব প্রতিযোগিতার মধ্যে চলে গেলাম, প্রতিযোগিতার মধ্যে গিয়ে যখন আমরা শুধু জয় চাইছি, তখন যখন যশস্কাম মানে মানুষ তার নিজস্ব প্রতিষ্ঠা করার জন্য ঝাঁপিয়ে পড়ল, সেই সময়ের যে আমাদের মনের মধ্যে অসুখ তৈরি হলো, যেটা ঘুমোতে পারছে না, সে তখন জিজ্ঞেস করলো যে তাহলে পুষ্টি কোথায় আছে, বেঁচে থাকার পুষ্টি কোথায়? সময় একদম কমে যাচ্ছে। আমরা পরের একটা বিষয় সেটা দিয়ে আমরা শেষ করব আমাদের সাক্ষাৎকার, সেটা হলো আমরা জানি যে আপনি অত্যন্ত ভালো গান করেন, আপনি বিভিন্ন জায়গায় আপনি অনুষ্ঠানও করেন, দুকলি যে কোনো গান আপনার পছন্দের গান ভাই আমি জানি, প্রথম কথা জানি না গানের। আমার একজন আমাদের দাদা ছিল ওই বাঁকুড়ায়, সুভাষ চক্রবর্তী, তিনি দুর্ভাগ্যজনকভাবে মারা গেছেন দুর্ভাগ্যক্রমে। আমাদের পরবর্তী সময় কলকাতায় এসেছিল, তো সুভাষদা আমাদের খুব ঘনিষ্ঠ ছিল। তো ওই সুভাষদার সাথে বসে বসে গল্প আড্ডা করতে করতে আমাদের একটা আড্ডার জায়গা ছিল ছাঁদার বলে, অভিব্যক্তি বলে একটা জায়গা ছিল, উৎপলদা বলে আরেকজন তার প্রাণ পুরুষ ছিলেন, কলকাতার মানুষ, ওখানে গিয়েছিলেন, তার ইতিহাস ইত্যাদি আছে, তোমার তো টাইম কম। তো সেখানে বসে আমরা গানের চর্চা আমি করতাম না, তা সুভাষদা করতো। তখন সুভাষদা আস্তে আস্তে প্রতিষ্ঠিত ফোক সিঙ্গার হলো বাংলার, পরবর্তী সময় অনেক রেকর্ড হলো, অনেক কিছু হলো। তো সুভাষদা আমাদের খুব ঘনিষ্ঠ ছিল ছোটোর থেকে, অনেক দিন আগে থেকে। তো ওইখানে বসে বসে আমরা তো মনে করেছিলাম যে আমরা তো গান জানি না, প্রতিষ্ঠিত গায়কদের গানও করতে পারবো না, আমাদের সেই শিক্ষাও নেই, সেই শিক্ষানবিশী নেই, সেই ক্লাসিক্যাল জ্ঞান নেই। কাজেই যদি গান করতেই হয় তাহলে লোকগীতি ঠিক আছে। তার মানে আমি বলছি না যে লোকগীতি যে সে গাইতে পারে, কারণ গলার জোর ছিল, খুব উদাত্তভাবে কোনো একটা জিনিসকে ধরে নেওয়ার ক্ষমতা ছিল, সেটা প্রকাশ করার সেই সময় ক্ষমতা ছিল, ওটাই করতাম। পরে পুলিশে ওটা জনসংযোগকে কাজে লাগানোর জন্য আমরা ইউজ করেছিলাম, আমি ইউজ করতাম খুব বিভিন্ন জায়গায়। এই পাড়ার সরস্বতী পুজো হচ্ছে, হ্যান হচ্ছে, ত্যান হচ্ছে, ওসি গিয়ে গান করে দিল, তার একটা আলাদা ইম্প্যাক্ট ছিল। তো গান না আবার তোমার কাছে গাইতে হবে না একটু কোনটা বলি কেন্দ্রে, আমরা একটা নিজের তৈরি করেছিলাম একটা গান, সুর এবং ইত্যাদি দিয়ে। সেটাই বলেছিলাম যে যাকে আর ব্যাখ্যা করবো না, শুধু গানটা শোনো। ধিতান ধিতান বাজানো আজ মাদলটা, উঠুক দুলে সবারই আজ পিরানটা, সুখের জগৎ গড়তে হবে সবুর নয়ার শহেরি, কড়া কুড়ি হপন গিদড়ে আয় রে সবাই ঘরেরই বাহিরে। অনেক ধন্যবাদ বুদ্ধবাবু কথা বলার জন্য। আমরা কথা বললাম পুলিশ কর্তা যখন অবসর নিয়েছেন, সে সময় ডিসি সাউথ 2 সেই দায়িত্বে তিনি ছিলেন, এবং এই কম সময়ের মধ্যে তার যে বর্ণময় চরিত্র বা বর্ণময় বিভিন্ন অভিজ্ঞতা, তাকে আমরা ধরার চেষ্টা করলাম। আমরা আবার আরেকদিন বুদ্ধদাকে নিয়ে আসবো এবং তার সঙ্গে আমরা আরও আলোচনা করব। তবে আজকের এই আলোচনায় তিনি যতটুকু এই সময়ের মধ্যে যতটুকু পারলেন, তিনি তার যে অভিজ্ঞতার ভান্ডার সেটা আমাদেরকে জানালেন। আপনারাও নজর রাখুন কেটিভি বাংলায়।